আপনাদের সামনে কিছু আলোচনা করব বলে উপস্থিত হয়েছে। আজকের বিষয় গ্লোবালাইজেশন। আমরা আগের দিন এই বেশ কয়েকটা ক্লাসে বিপিএসসি 160 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে পলিটিক্যাল সায়েন্স, বিপিএসসি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত একটি বিভাগ বা গ্রুপ। রাষ্ট্রবিজ্ঞান অর্থে একসময় হয়তো মানুষের মধ্যে ধারণা ছিল যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রের বিজ্ঞান, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন বিভাগ এবং রাষ্ট্রের যে প্রধান, সেই রাষ্ট্রের যে একটি পার্টিকুলার রাষ্ট্র কোন ধাঁচের কিভাবে সেটি পরিচালিত হয়, সেটি ডেমোক্রেটিক কান্ট্রি নাকি সেটি ডিক্টেটোরিয়াল ইত্যাদি বিভিন্ন বিষয় রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে আমরা পড়েছি থিওরিও যেমন আছে, তেমনি কিছু প্র্যাকটিক্যাল বিষয়ও। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের তত্ত্ব দিয়ে এই শাখাটিকে এনরিচ করেছেন। আবার এই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে থেকে আমরা জানতে পারছি কোন রাষ্ট্রের সরকার কিরকম, তাতে কতগুলি ভাগ ইত্যাদি ইত্যাদি। তো বিপিএসসি 107 আমরা যখন পড়েছিলাম তখন আমরা কি দেখলাম যে এটি এমন একটি বিষয় যার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস উভয়েরই এক গভীর যোগসূত্র রয়েছে। সে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বের অবস্থা, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী যে ইউরোপিয়ান কান্ট্রিগুলি, জার্মানির কি অবস্থা, হিটলার এবং ফ্যাসিস্ট ইটালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনি ইত্যাদি বিভিন্ন মানুষের রাষ্ট্র নেতার আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল এবং সেই ঠান্ডা লড়াইয়ের পরবর্তী পর্যায়ে কিভাবে ঔপনিবেশিকতার অবসান ঘটে থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বের জন্ম হয় এবং সেই তৃতীয় বিশ্বের উপর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলি নতুন ধরনের এক প্রকার ঔপনিবেশিকতাকে আরোপ করার চেষ্টা করতে থাকে, যাকে নিও কলোনিয়ালিজম বলছে। অর্থাৎ এই নিও কলোনিয়ালিজমটা কি না, ইনডাইরেক্টলি তোমার উপরে, সেই দেশটির উপরে নানান ভাবে প্রভুত্ব বিস্তার করা এবং এই যে তৃতীয় বিশ্বের যে দেশগুলি, যেগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেগুলি স্বাধীন হয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে সেগুলি দুর্বল। কাজেই সেই দুর্বল দেশটির উপরে তাকে নানান ভাবে ঋণ দান করে সেই ঋণের জালে তাকে জড়িয়ে ফেলা এবং সে যখন ঋণ দিতে পারবে না, ঋণ মেটাতে পারবে না,
তখন তার উপরে বিধি নিষেধ এমন ভাবে আরোপিত হবে যে সেই বিধি নিষেধের ফাঁসে পড়ে সে তখন ওই শক্তিশালী রাষ্ট্রের, যে পুঁজিপতি রাষ্ট্রের, পুঁজিবাদী রাষ্ট্রই হোক বা রাশিয়ার মতন রাষ্ট্রই হোক কিংবা চীনের মতন কমিউনিস্ট রাষ্ট্রই হোক, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, চীনের মাও সেতুংকে আমাদের এখানকার বামপন্থীরা তারা পূজা করত। কিন্তু চীনে এখন যে ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তা বলা যায় ডিক্টেটরশিপেরই নামান্তর। সেই চীন কিভাবে দুর্বল রাষ্ট্রগুলির ওপরে তাকে নানানভাবে সাহায্য দিয়ে তাকে একটু একটু করে তাকে গ্রাস করছে, তাহলে এটাও কি পক্ষান্তরে নিও কলোনিয়ালিজম নয়? সে আমরা আমেরিকার ক্ষেত্রেও দেখেছি। এই 107-এ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এই যে সমগ্র বিশ্বের একটা আলোচনা যেটা আমরা 107-এ পড়েছি, তার সূত্র ধরে যেন বিপিএসসি 110-এর যে আলোচনাগুলি সেগুলি সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে প্রথম ইউনিটটি আমরা দেখতে পাচ্ছি গ্লোবালাইজেশন। গ্লোব মানে পৃথিবী, এই গোলক। গ্লোবাল মানে পৃথিবী জোড়া। অর্থাৎ এই যে আমরা বলছি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই পরবর্তী স্তর, এবং তারপরে আস্তে আস্তে প্রযুক্তির ইউরোপ, আমেরিকা, এশিয়া প্রভৃতি কোনো দেশই মনে হয় আমাদের থেকে খুব একটা দূরে নেই। আজকে যাদের অ্যাটমিক পাওয়ার আছে তারা সুইচ টিপলো, সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। শুধু অ্যাটমিক পাওয়ার কেন, যে দেশের ধরুন অ্যাটমিক পাওয়ার নেই কিন্তু তাদের মধ্যে একটা দূরভিসন্ধি আছে, তার দূরভিসন্ধি রয়েছে তার পড়োশী দেশকে ধ্বংস করে দেওয়ার। সে পাকিস্তান। পাকিস্তান তাহলে যদি এই তার মনোবাসনাকে চরিতার্থ করতে চায় তবে সে কিন্তু ঘরে বসেই সে সেটা করতে পারবে। আবার সে জঙ্গি বাহিনীকে পাঠিয়ে ইনডাইরেক্টলি সে ভারতবর্ষের উপর আক্রমণ চালাচ্ছে। এই কার্গিল যুদ্ধের সময় যখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তখন তারা জঙ্গি বাহিনী পাঠিয়েছিলেন এবং সেই জঙ্গি বাহিনীকে পেছন থেকে মদত দিয়েছিল। কারা মদত দিয়েছে? না, ওখানকার সৈন্যবাহিনী। এই যে খুব সহজে এখন যেন একটা দেশের সামরিক বাহিনী আরেকটা দেশের সঙ্গে আনঅফিশিয়ালি, আগে যে যুদ্ধগুলো ছিল অফিশিয়াল যুদ্ধ, আনঅফিশিয়ালি লুকিয়ে চুরিয়ে তারা চলে আসছে এবং খুব সহজেই বর্ডারের কাটা তার পার করে সকালবেলা আসছে এবং কাজকর্ম করে তারা আবার সন্ধ্যেবেলা ফিরে যাচ্ছে। এই যে বিষয়গুলি, এগুলি অনৈতিক এবং
এগুলি আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের প্রশ্ন এর সঙ্গে জড়িত। কিন্তু এখন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে এখন এই এক্সট্রা টেরিটোরিয়াল, সুপ্রা টেরিটোরিয়াল এই বিষয়গুলি যেন অনেক বেশি প্রাধান্য পেয়েছে এবং সারা পৃথিবী, আমরা যেটা বলেছিলাম আন্তর্জাতিকতাবাদ অর্থাৎ ইন্টারন্যাশনালিজম, অনেক আগে নেশন স্টেটের গুরুত্ব ছিল, কিন্তু এবং এই নেশন স্টেট থেকেই পরস্পর হয়েছে। উদাহরণ জার্মানি। এই যে আমার নেশনই সব থেকে বড় এবং এই বড়ত্ব প্রদর্শন করতে গিয়ে তারা তাদের বিরোধী যে শক্তি, যে শত্রু দেশ, তার উপর নিরন্তর তার উপরে আক্রমণ চালাতো, উদ্দেশ্য নিজেদের পরিধি বিস্তৃত করা। একটা সময় ছিল যখন মানুষ আমেরিকা, ইউরোপে যদি কেউ যেত তখন আমাদের মনে হতো ও বাবা কত দূর, কিন্তু আজ টেলিকম কমিউনিকেশন সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম এই উন্নত পর্যায়ে পৌঁছেছে যে অনেক মানুষ তারা সকালে, আমরা আমাদের নিজেদের দেশের কথাই বলি না, সকালে দিল্লি যাচ্ছে কনফারেন্স করে আবার কলকাতায় ফিরে আসছে, আবার পরের দিন যাচ্ছে হচ্ছে বম্বে, মুম্বাই, সেখান থেকে আবার কনফারেন্স করে আবার নাগপুরে চলে যাচ্ছে। অর্থাৎ সারা ভারতবর্ষ একটা সব জায়গায় একটা অখণ্ডতা বিরাজ করছে। কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, সত্যজিৎ রায়ের অশনি সংকেত, সেই মুভিতে সেই সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সময় দেখাচ্ছে, এখন মানুষ যেমন জিওগ্রাফি সম্পর্কে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে অনেক ওয়াকিবহাল, নেট ঘাটলে সারা পৃথিবীর খবর তার কাছে নিমেষের মধ্যে এসে যাচ্ছে। নেট ঘাটলে একটা দেশের মুভি তার কাছে খুব সহজে চলে আসছে, কোথায় কোন দেশে মানুষ কোন অভিযান করেছে, সেই অভিযানের এক্সপিডিশনের খবর সঙ্গে সঙ্গে আমরা মোবাইলে পেয়ে যাচ্ছি। এটা কিসের জন্য হচ্ছে? টেকনোলজির উন্নতির জন্য। এখন এই যে আমাদের যে স্যাটেলাইট যেগুলো যাচ্ছে, সারা পৃথিবীতে কোন কোন দেশ কখন স্যাটেলাইট গুলো পাঠাচ্ছে, কোন কেন্দ্র থেকে পাঠাচ্ছে, কোথায় সূর্যগ্রহণ হচ্ছে, কোন কোন জায়গায়, আমাদের হাতের মুঠোয় আমরা সারা পৃথিবীর খবর আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে বিদেশে কখন কোন গাড়ি বেরোলো, সেই গাড়ি আমাদের দেশে চলে আসছে। কোন অস্ত্র ইউরোপের, রাশিয়া কোন প্লেন তৈরি করলো, সেটা ভারতবর্ষে চলে আসছে। এই যে বিষয়গুলি, কোথায় কোন মার্কেট, যে বহুজাতিক সংস্থার অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানির আগমনের সঙ্গে সঙ্গে এই যে এখন আমাদের দেশে বহু মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে,
এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করে তাদের ইনফোসিস তাদের সারা পৃথিবীতে তাদের ব্রাঞ্চ, তাদের যারা স্টাফ আছে তারা আজকে এখানে কাজ করছে, IBM এখানে কাজ করছে, তারপরে ইউরোপ কিংবা আমেরিকার কোনো একটা জায়গায় চলে যাচ্ছে, সেখানে গিয়ে তারা কোনো প্রজেক্ট করছে, 1 বছর 2 বছরের জন্য সেখানে যাচ্ছে, আবার সেখান থেকে এসে আবার এখানে জয়েন করছে। অর্থাৎ এই যে একটা আদান প্রদান, অর্থনৈতিক আদান প্রদান, সাংস্কৃতিক আদান প্রদান, জ্ঞানের আদান প্রদান, বিদেশের বাজারে কোন টিকাটা বেরোলো, কোভিশিল্ড বেরোলো, সেই কোভিশিল্ড আমাদের দেশে এসে গেল, এবং এইভাবে যে বিদেশে ক্যান্সারের কি ওষুধ বেরোচ্ছে বা নিরন্তর কি গবেষণা হচ্ছে বিভিন্ন রোগ সম্পর্কে, পশু পাখির উপর কি গবেষণা হচ্ছে, সে প্রত্যেকটি বিষয় কিন্তু এখন আমাদের নলেজের মধ্যে আছে। কিন্তু একটা সময় কিন্তু আমরা এগুলো ভাবতে পারতাম না, যখন আমাদের কেবল ছিল না, যখন আমাদের ইন্টারনেট ছিল না, তখন আমরা তো কিছুই জানতাম না। এখন পৃথিবীর যে কোনো জায়গায় যা খেলা হোক আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি, টিভির আমরা সুইচ অন করে দেখতে পাচ্ছি, IPL খেলা হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, একটা শহরে হচ্ছে আরেক শহর থেকে, এবং পৃথিবীর অন্য জায়গায় যদি ক্রিকেট খেলা হয় দেখতে পাচ্ছি। এই যে স্বয়ংপ্রভার কথাই বলুন, স্যাটেলাইটের মাধ্যমে যে এই যে আলোচনাগুলি, সেই আলোচনাগুলি কিন্তু কোথায় চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে। তাহলে ইউটিউব থেকে তো আপনি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় লিংক, একটা লিংকে যদি আপনি চাপ দেন, সেই লিংকে বাটন টিপলেই কিন্তু সারা পৃথিবীর মানুষ এই স্বয়ংপ্রভার এই আলোচনা শুনতে পাবে। তাহলে আমরা কি দেখছি, আর্থিকভাবে বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং এই সংস্কৃতির আদান প্রদান, এই যে ড্যান্স, ড্রামা এবং নানান রকম কালচারাল প্রোগ্রাম। আজকে এখানে একটা সময় ছিল যখন মমতা শঙ্কর এবং তার গ্রুপ কি অন্যান্য যে আনন্দ শঙ্কর তারা বিদেশে যেতেন, এবং এখান থেকে জাকির হোসেন ওখানে গিয়েই সেটেল করে গেছেন। তাহলে এই যে তার মানে কি হচ্ছে, এই ওরিয়েন্টাল কালচারকে বিদেশের সামনে উপস্থিত করা। কোন সুদূর অতীতে যখন শিকাগো সম্মেলনে দাঁড়িয়ে যখন বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত যখন সেখানে উপস্থিত হয়েছিলেন, আমার আমেরিকাবাসী ভাই ও বোনেরা, এবং তাহলে এটা কি একটা বিশ্বায়নের প্রথম ধাপ নয়? অবশ্যই তিনি এখানকার ধর্মীয় সংস্কৃতিকে আমেরিকার মানুষের কাছে, ইংল্যান্ডের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এবং এইভাবে একটা সৌভ্রাতৃত্ব তৈরি হচ্ছে। তাহলে গ্লোবালাইজেশনের সঙ্গে সঙ্গে আমরা যেমন অর্থনীতির একটা মার্কেট দেখছি, অর্থাৎ ওপেন মার্কেট তৈরি হয়েছে, বিদেশের নানান রকম প্রোডাক্ট এখন সহজে আমরা অ্যাভেল করতে পারছি, পাশাপাশি সেখানকার জ্ঞানও কিন্তু আমরা অ্যাভেল করছি। সেখানে কোনো অথরের কোনো বই, সেই বই আমরা যদি গুগল সার্চ করি, সেটা যদি ফ্রি অ্যাক্সেস থাকে, তাহলে সেই বইটা আমরা ডাউনলোড করে সেখান থেকে সেই বইয়ের থেকে আমাদের বিষয়ের উপর সেই বইটা নিয়ে আমরা জ্ঞান আহরণ করতে পারছি। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের বিভিন্ন লাইব্রেরিতে দৌড়াতে হতো,
হয়তো সেই লাইব্রেরিতে সেই বইটি নেই, তখন আমাদের অনেক রকম ভাবে তার আনুষঙ্গিক নানান বইগুলো ঘাটতে হতো, কিন্তু সহজেই কিন্তু আমরা এইসব বইগুলো পেয়ে যাচ্ছি। বিভিন্ন খবর, অর্থাৎ এই খবরের আদান প্রদান, সংস্কৃতির আদান প্রদান, ধর্মীয় ইডিওলজির আদান প্রদান, সামরিক বিষয়ে যে টেকনোলজি আদান প্রদান, এক দেশের টেকনোলজি আরেক দেশে যাচ্ছে, ভারত সরকার বিদেশ থেকে প্লেন আমদানি করছে এবং নানান রকম পার্টস নিয়ে এসে তারা নিজেরা ভারতের মাটিতে তারা তৈরি করছে নিজস্ব সামরিক অস্ত্র। তাহলে এবং এখন জল, স্থল, অন্তরিক্ষ কোনোটাতেই কিন্তু এখন আর পৃথিবীর কোনো দেশ, কোনো শক্তি কিন্তু আইসোলেটেড নয়, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কিন্তু জড়িত। এবং আমরা 107 করতে গিয়ে দেখেছি, আমরা যখন গর্বাচবের কথা পড়ছিলাম তখন আমরা কি দেখেছি যে গর্বাচব কিন্তু বুঝতে পেরেছিলেন যে রাশিয়ার অর্থনীতি রিস্ট্রাকচার করতে গেলে তাকে একেবারে আইসোলেট করে রাখলে চলবে না সোভিয়েত ইউনিয়নকে, তাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হতেই হবে। এবং সেই সময়, অর্থাৎ সেই সময় থেকে যখন আমরা কোল্ড ওয়ারের কথা বলছি, তারপর অনেকগুলো দশক কেটে গেছে, এখন কিন্তু পৃথিবী আরো পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং তারাও চাইছে ইউএনও সিকিউরিটি কাউন্সিলে একটা স্থায়ী আসন আদায় করতে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে তারাও কিন্তু একটা বিরাট একটা মহিমান্বিত ভূমিকা তারা প্লে করছে। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রকে ভারত পরামর্শ দিচ্ছে, রাশিয়াকে পরামর্শ দিচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সে একটা আন্ডারস্ট্যান্ডিং করছে যাতে একটা শান্তির পথ পরিগ্রহ করা যায়, অর্থাৎ ডিপ্লোম্যাটিক্যালি, খুব নৈতিকভাবে। কিন্তু এখন প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল। এই যে নানান রকম বিশ্ব সম্মেলন হচ্ছে, যে কিছুদিন আগে G20 হয়ে গেল, এই যে বিভিন্ন, এছাড়া আরো অনেক যে সম্মেলন আছে, সেই সম্মেলনে কি হয়, মিলিতভাবে সেখানকার মেম্বাররা যোগদান করে। আমরা যে নন অ্যালাইনমেন্টের কথা বলেছিলাম, আমরা যে বান্ডুং সম্মেলনের কথা বলেছিলাম 107, সেটাও কিন্তু পার্টলি একটা গ্লোবালাইজেশন, রাজনৈতিক ভাবের আদান প্রদান পারস্পরিক, সেটা কি গ্লোবালাইজেশন নয়? তাহলে এই যে গ্লোবালাইজেশন বলতে একসময় যে ধারণাটা ছিল সেটা খুব সংকীর্ণ। গ্লোবালাইজেশন, যার বাংলা হচ্ছে বিশ্বায়ন, সংকীর্ণ ধারণা ছিল যে বিশ্বায়ন ইজ রিলেটেড টু ইকোনমি, অর্থাৎ ওপেন মার্কেট, বিদেশের সমস্ত প্রোডাক্ট গুলো, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এদেশে আসছে এবং তারা এসে এদেশের যে সমস্ত দেশীয় প্রোডাক্টগুলি সেগুলোকে ধ্বংস করছে এবং খুব সহজ, এই যে আমরা বাড়ি বসে আজকে যে অনলাইনে অনেক কিছু অর্ডার দিচ্ছি, এই যে এটা কি, এটাও কিন্তু একটা গ্লোবালাইজেশনের একটা রেজাল্ট। এই বহুজাতিক কোম্পানিগুলো এদেশে আসার কিন্তু ফল।
আগে আমাদের দোকানে যেতে হতো, একটা লিস্ট করতে হতো, লিস্ট করে আমাদের সেই মুদিখানার গ্রসারি শপে গিয়ে আমরা সারা মাসের আমরা বাজার করতাম। আমরা আবার মাছের বাজারে গিয়ে মাছ কিনছি, চালের দোকানে গিয়ে চাল কিনছি, সবজির বাজারে গিয়ে সবজি কিনছি। কিন্তু আমাদের কোনো ভালো পিৎজা খেতে ইচ্ছা করছে বা স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে, তার জন্য কলকাতার কোথায় আছে সেটা, বা কফি সব কোথায় রয়েছে, কিন্তু এখন সবকিছু আমাদের নখদর্পণে, কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কোন মুভিটি চলছে, সব আমাদের নখদর্পণে। আমরা ঘরে বসেই আমরা মাছ, মাংস, সবজি, মেডিসিন সবকিছু পেয়ে যাচ্ছি। এবং এই বিষয়টি করোনার সময় থেকে আরো বেশি বেড়েছে। করোনার সময় মানুষের পক্ষে ঘরের বাইরে বেরোনো সম্ভব ছিল না, এভাবে দোকান দোকান ঘোরা সম্ভব ছিল না, কারণ বাজার বন্ধ থাকতো। মানুষ তখন ঘরে বসেই সব কাজকর্ম করত। তো সেই সময় থেকে এটা জনপ্রিয় হয়েছে। ইট ইজ এ পার্ট অফ দ্য কনসেপ্ট অফ বিশ্বায়ন। বিশ্বায়নের যে সুফল সেটা কিন্তু আমরা আজ পাচ্ছি। এবং আমরা বিদেশে কোথাও ঘুরতে যাই, সেটা কোন জায়গায় কি ধরনের ক্লাইমেট আছে, কিভাবে কোনটা বেশি সুলভ, কোন বিমানটায় কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে, যে আজকে সমস্ত টেকনোলজির এত উন্নতি হয়েছে, যেমন বিদেশের মানুষও খুব সহজে আমাদের দেশে ভিজিট করতে আসতে পারছে। আমাদের এখান থেকে সব বিভিন্ন ট্রাভেল এজেন্সি গুলো প্রচুর ভারতীয় এখান থেকে বিদেশে যাচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু সম্ভব ছিল না। সেই ব্রিটিশ পিরিয়ডের কথা ধরুন, তখন কত মানুষ কিন্তু জাহাজে করে বহু দিন লাগতো, কিন্তু প্লেনে করে, প্লেন যখন থেকে চালু হলো, খুব মুষ্টিমেয় মানুষ দু একজন ভোট দেন এই সংখ্যা, তারা, এবং তারা সমাজের একেবারে ওপর তলার মানুষ ছিল। কিন্তু আজকে যদি আপনি এয়ারপোর্টে যান, তাহলে দেখবেন খুব সাধারণ সাধারণ মানুষও কিন্তু এই ফ্লাইটটাকে অ্যাভেল করছে। তারা তাদের কার্যসূত্রে এখন বিদেশের কোথায় কোথায় চলে যাচ্ছে, হয়তো আজ যাচ্ছে কালকে ফিরে আসছে। মানে এই যে গ্লোবালাইজেশন, মানে এটা কিন্তু একটা মাল্টি ডাইমেনশন, শুধুমাত্র মাত্র অর্থনৈতিক স্তরেই এটা সীমাবদ্ধ নয়, প্রচন্ড স্পিড তার, এবং কোনো টাইমের যে লিমিটলেস, এবং এত ফাস্ট এই বিশ্বায়ন হচ্ছে যে আস্তে আস্তে সমস্ত পৃথিবীকে বোধহয় হাতের মুঠোয় পাওয়া যাবে। এই সুফল কুফল অবশ্যই আছে। তো অনেকের মতে, অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এই গ্লোবালাইজেশন যে কনসেপ্টটা, এটা কিন্তু মডার্ন কনসেপ্ট বলে যারা বলছেন, সেটা কিন্তু একেবারেই না। আমরা যে স্বামী বিবেকানন্দের কথা বললাম, সেটা সেই ঊনবিংশ শতকের শেষ ভাগ। এটাকেও বললাম একটা সোপান বিশ্বায়ন, অর্থাৎ ভাবকে পৌঁছে দেওয়া এবং সেখানকার ভাবকে আবার এদেশে নিয়ে আসা। একইভাবে বিশেষজ্ঞরা বলছেন সেই বহু যুগ যুগ আগে, যখন প্রিহিস্টরিক পিরিয়ড ছিল, তখন সেখানকার মানুষ এক জায়গা থেকে, যখন স্থান থেকে স্থানান্তরে ভ্রমণ করে বেড়াতো এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং তখন এরকম ইন্টারন্যাশনাল কোনো বাউন্ডারি ছিল না, খুব সহজেই তারা ইউরোপ থেকে তারা চলে আসতো এশিয়াতে। এবং এই যে
আমাদের দেশে যত আক্রমণ হয়েছে, বিদেশি আক্রমণ হয়েছে, সেই আক্রমণগুলি যখন আমরা যদি তার পেছনে একটু ইতিহাস দেখি, কোথায় সুদূর মধ্য এশিয়া থেকে তারা ভারতবর্ষের সীমানায় এসে পৌঁছে ভারতকে আক্রমণ করে তাকে জয় করেছে এবং তাদের নিজস্ব সংস্কৃতিকে ভারতের মাটিতে প্রতীক করেছে। তাদের ধর্ম, তাদের আর্কিটেকচার, তাদের পেইন্টিং এবং সেই তাদের পেইন্টিং এর সঙ্গে ভারতীয় পেইন্টিং আর্কিটেকচারাল স্টাইলের একটা মেলবন্ধন হয়েছে। এই যে সংমিশ্রণ, এই যে বিদেশি আর স্বদেশী, এটাও তো একটা গ্লোবালাইজেশন বা বিশ্বায়নেরই একটা প্রতীক। আমরা যদি কুষাণ সম্রাটদের কথা ধরি, আমরা যদি তারও আগে আলেকজান্ডারের কথা ধরি, বহু সেই পূর্বে, সেখানেও কি এই যখন তারা আসছে এবং সে তাদের সঙ্গে যে সৈন্যরা আসছে, তাদের সঙ্গে যে হিস্টোরিয়ানরা আসছে, সেই হিস্টোরিয়ানরা তারা তাদের যে ভাব সেটা এখানে দেশের মাটিতে রেখে যাচ্ছেন। সেই যে ভাবগুলো, সেগুলোর সঙ্গে পরবর্তীকালের হিস্টোরিয়ানদের যে ভাবধারা, তাদের আদর্শ মিল হচ্ছে। এটাও বিশ্বায়ন। তারই সে প্রিহিস্টোরিক সময় থেকে কিন্তু যখন তারা এক্সট্রা টেরিটোরিয়াল, সুপ্রা টেরিটোরিয়াল অ্যাক্টিভিটি করত, তারা স্থলপথে এবং নৌকা যোগে তারা এক স্থান থেকে স্থানান্তরে চলে যেত, এক দেশ থেকে আরেক দেশে চলে যেত। তারপরে যখন সেই রেনেসাঁ পিরিয়ড এলো, তখন একের পর এক তারা নৌকা করে এই যে মেরিন যে ট্রেড, সেই যে সমস্ত ট্রেডাররা ছিল, তারা ইউরোপ থেকে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়ল। এবং এই পথ ধরেই তো এক সময় ফরাসিরা, পর্তুগিজরা, ব্রিটেন, তারা কিন্তু তাদের উপনিবেশ স্থাপন করেছে। তাহলে এই যে উপনিবেশ স্থাপন, এটাও তো কাইন্ড অফ বিশ্বায়ন। এই উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে একদিকে তারা সেই বাজারটি দখল করছে, সে উপনিবেশের বাজার, এটা গেল অর্থনীতি। সেখানকার রাজনীতির উপর নিজেদের প্রভুত্ব বিস্তার করছে, সেখানকার সংস্কৃতিকে তারা গ্রহণ করছে, আবার নিজেদের সংস্কৃতিকে তার উপর আরোপ করছে। যেমন এদেশে যে মিশনারিজরা এসেছিল, তারা অনেক মানুষকে তারা কনভার্ট করেছে। তারও আগে মুসলিম যখন আক্রমণ হয়েছিল, তারাও কনভার্ট করেছে। বহু হিন্দুকে তারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছে। এবং আমরা যদি আওরঙ্গজেবের কথা ধরি, তাহলে আমরা কি বলবো? এই যে দার-উল-হার্ব থেকে দার-উল-ইসলাম, এটাও কি এই বিশ্বায়নের একটা রূপ নয়? তারা ছিল বিদেশি, সেখান থেকে তারা ভারতে এসেছে এবং এই ইসলাম নামক যে বিদেশি ধর্মটিকে তারা ভারতের মাটিতে প্রতীক করেছে। যে কালচারাল একটা মেলবন্ধন, এক দেশের সংস্কৃতি, এক দেশের ধর্ম এদেশে চলে এসছে, আবার এদেশের ধর্ম গেছে। এই যে আমি বেদান্ত প্রচারের কথা বললাম, এই যে যারা আপনারা যারা মায়াপুর গেছেন, তারা কি দেখেছেন যে আমেরিকান যারা, তারা হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রে যে তারা মাতোয়ারা হয়ে গেছে, তাহলে তারা তো খ্রিস্টান, কিন্তু তারা এই হরে রাম হরে কৃষ্ণ সেই প্রেমে যে মাতোয়ারা হয়েছে, তাহলে এখানেও বিশ্বায়ন হয়েছে। এবং এই মায়াপুরে যেমন এদের একটা ইউনিট আছে, সারা পৃথিবীতে
এদের ইউনিট আছে। তাহলে এই ইউনিটগুলির মাধ্যমে ভারতীয় কালচার, ভারতীয় ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। একইভাবে রামকৃষ্ণ মিশনের অনেক অনেক শাখা প্রতিষ্ঠিত হয়েছে সারা পৃথিবী জুড়ে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এমনকি বাংলাদেশ, বাংলাদেশের মতন যে মুসলিম কান্ট্রি, সেখানে সর্বত্র। তাহলে এই যে ভাবগুলি ছড়িয়ে পড়ছে, সেখানকার মানুষ এখানকার কথা জানছে, এখানকার মানুষ সেখানকার কথা জানছে, এখানকার পুস্তক সেখানে যাচ্ছে, আরো আমরা এনরিচ হচ্ছি, তারা এনরিচ হচ্ছে। এটাও তো গ্লোবালাইজেশন, সাংস্কৃতিক গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনকে কেবলমাত্র একটা একরৈখিক করলে হবে না। গ্লোবালাইজেশন একটা হিস্টোরিক্যাল প্রসেস, ঐতিহাসিক ধারাবাহিকতা। এবং এক এক বিশেষজ্ঞ বলেছেন ইট ইজ নট সাইক্লিক। সাইক্লিক মানে সাইক্লিক অর্ডারে ঘুরে ঘুরে আসছে, একবার ছিল, আরেকবার ছিল না, আবার এসেছে। হ্যাঁ, কিন্তু এই যে ঘুরে ঘুরে আসছে এরকমটা নয়, এটার একটা ধারাবাহিক একটা রূপ রয়েছে। কিন্তু গ্লোবালাইজেশনের যেমন সুফল আছে, কুফল কি আছে। খুব সহজে নেগেটিভটা যদি ধরি, তাহলে এই যে জঙ্গি তৈরি করা, ঘরে বসে যে ইন্টারকানেক্টেডনেস, তারা ওদেশে বসে এদেশের তরুণদেরকে সংগ্রহ করে তাদের ব্রেন ওয়াশ করছে এবং যা কিছু করছে সব লিঙ্কের মাধ্যমে, সব ইন্টারনেটের মাধ্যমে। এইভাবে তারা জঙ্গি বাহিনীকে আরো পুষ্ট করছে, আরো এনরিচ করছে। তাহলে এটা যেমন একটা নেগেটিভ একটা রূপ। তাহলে খুব সহজে একটা দেশকে অন্য দেশের যারা দূরভিসন্ধি যারা রাখেন, তারা একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, যদি সে দেশের রাষ্ট্র যদি তাকে মনিটরিং না করে। এবং সেই ক্ষেত্রে ইন্টারনেট বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, এখন যে হ্যাকিং হচ্ছে, বিদেশের এখানে বসে বিদেশের বহু রাষ্ট্রনেতার ফোনকে তারা হ্যাক করছে, তাদের অ্যাকাউন্টকে হ্যাক করছে, কল সেন্টার, ভুয়ো কল সেন্টার তৈরি করে তারা আফ্রিকায় বসে, তারা সিঙ্গাপুরে বসে কিংবা ঝাড়খণ্ডে বসে তারা সারা পৃথিবী জুড়ে তাদের নেটওয়ার্ক চালাচ্ছে। তাহলে এই যে বিষয়গুলি, এগুলো তো গ্লোবালাইজেশনেরই একটা কুফল। এবং এই যে কোনো মুহূর্তে ইয়েস টিপুন, 1 টিপুন, 2 টিপুন, যেই আপনি না বুঝে 1 টিপলেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে গেল। এটা হচ্ছে একটা অপপ্রয়োগের ফল। তাহলে এখানে কি বলতে হবে, যে বিজ্ঞান যে আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ। তাহলে বিজ্ঞান তো খারাপ নয়, যারা এটাকে মিসইউজ করছে এটা তাদের দোষ। তাদেরকে শাস্তি দানের জন্য সরকার রয়েছে, রাষ্ট্রের যে মেশিনারি রয়েছে, কাজে রাষ্ট্র যদি সেটা ঠিকভাবে মনিটরিং না করে, তাহলে গ্লোবালাইজেশনের কুফল সেখানকার মানুষকে ভোগ করতে হবে। আরেকটা কি, এই গ্লোবালাইজেশনের অনেকে বলেন দেশীয় শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে দেশীয় এখন যে কোল্ড ড্রিঙ্কস, আমরা হাতের কাছে নানান রকম যে কোল্ড ড্রিঙ্কস, বিদেশি কোল্ড ড্রিঙ্কস গুলো পাচ্ছি, একটা সময় ছিল এখানকার যে কোল্ড ড্রিঙ্কস গুলি, সেগুলোর একটা, বা আমরা তখন সোডা খেতাম আমাদের ছোট বয়সে, সেই সব জিনিস এখন কোথায় উধাও হয়ে গেছে।
এখন আমরা কথায় কথায় আমরা স্প্রাইট, থামস আপ এসব খাই, তাহলে আর এগুলোর একটা বিরাট মার্কেট হয়ে গেছে, আমাদের সেগুলো হারিয়ে গেছে। আর এই অনলাইন মার্কেটিং এর দাপটে কি হচ্ছে যে ছোট ছোট যে গ্রসারি শপ, বাজার, সেগুলোর বিক্রি বন্ধ হয়ে গেছে। এগুলো তো গ্লোবালাইজেশনেরই ফল। মোটামুটি এই হচ্ছে ইন্ট্রোডাকশন। বিশ্বায়ন এই শব্দটির একটা বিরাট ব্যাপ্তি রয়েছে। আমি কি বললাম, বাজার অর্থনীতি নয়, রাজনীতি, সংস্কৃতি, সব ক্ষেত্রে ধর্ম, ধর্মের যে ইডিওলজি, বিজ্ঞান, প্রযুক্তি, সব কিছুতে এর একটা ব্যাপ্তি রয়েছে। এবং এই বিশ্বায়ন যেন সারা পৃথিবীকে একটা অখণ্ড একটা বিশ্বে পরিণত করতে চাইছে, এবং যার প্রভাব নিশ্চয়ই এই পৃথিবীর ইতিহাসে পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে। এর সুফল কুফল দুটোই ভবিষ্যতের ইতিহাস দেখতে পাবে। এবং দূর দূরান্তের মানুষ পরস্পরের মধ্যে সামাজিক সম্পর্ক স্থাপন করছে ফেসবুকের মাধ্যমে। আমেরিকায় বসে এখানকার মানুষের সঙ্গে তারা চ্যাট করছে, তাহলে একটা সামাজিক সম্পর্ক স্থাপিত হচ্ছে। এটা খারাপ হতে পারে, ভালো হতে পারে। এখানে বাউন্ডারিতে এখন আর কোনো বড় কথা নয়, দেশের সীমানা অতিক্রম করে সুপ্রা টেরিটোরিয়াল সম্বন্ধ স্থাপিত হচ্ছে। এর আরেকটা কারণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি, টেলিকমিউনিকেশন, এবং পরিবহন ব্যবস্থা। ট্রেনে করে, ফ্লাইটে উঠলে খুব সহজে একটা স্থান থেকে আরেকটা স্থানে পৌঁছে যাওয়া যায় খুব কম সময়ের মধ্যে। যেখানে ট্রেনে তো বিদেশে তো ট্রেনের কোনো প্রশ্নই নেই, কারণ খুব সহজে আমরা পৌঁছে যেতে পারছি। এমনকি এখন আমাদের যে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে যেখানে 12 ঘন্টা 14 ঘন্টা লাগে, সেখানে আমরা ফ্লাইটে 2 ঘন্টায় পৌঁছে যেতে পারছি। তাহলে ইন্টারকানেক্টেডনেস ভীষণ ভাবে পরস্পর কাছে এসে গেছে। ডিটেরিটোরিয়ালাইজেশন, টেরিটরি অর্থাৎ এক একটা ভূখণ্ডকে অতিক্রম করে গেছে এই বিশ্বায়ন, এবং তার প্রচন্ড স্পিড, খুব ফাস্ট এটা মানে ছড়িয়ে পড়ছে। অনেক লং টার্ম এর একটা সুদূর প্রসারী ফলাফল আছে, অতীতেও ছিল, এখনো আছে, একটা ধারাবাহিকতা, মাল্টি প্রংড প্রসেস। অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব কিছুকে, ক্ষেত্রগুলোকে প্রভাবিত করেছে। এর পেছনে একটা রিজার বলছেন বস্তুতান্ত্রিক একটা কারণ হচ্ছে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক একটা বেনিফিটের, সেটা তো অবশ্যই ওপেন মার্কেট হওয়াতে এটাও একটা কাইন্ড অফ নিও কলোনিয়ালিজম টাইপের হয়ে গেছে। ওপেন মার্কেট হয়ে গেছে, ওখানকার যে বিদেশি কোম্পানিগুলো সেখানে এখানে এসে তারা প্রভুত্ব করছে, তারা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করছে। আবার কেউ বলছে যে এর প্রেক্ষাপটটার জন্য আমাদের জ্ঞান তথ্যর ক্ষেত্রে একটা অভূতপূর্ব যুগান্তর হয়েছে। যেসব তথ্য আমাদের অজানা ছিল, জ্ঞান অজানা ছিল, সেগুলো আমাদের হাতের কাছে এসে গেছে, এবং সেই জ্ঞান স্থানীয় থেকে জাতীয় স্তরে এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে। অ্যাডাম স্মিথ, যে হপকিন্স, তারা বলছেন কতগুলি ভাগ আছে। আর কে গ্লোবালাইজেশন, এটা কি শিল্প বিপ্লব এবং আধুনিক জাতীয় রাষ্ট্র গঠনের পূর্বে। সেই সময় উপজাতি নেতা, সামুদ্রিক বণিকদের মাধ্যমে এই বিশ্বায়ন হতো, এক জায়গা থেকে আরেক জায়গায়। ক্রেতারা যেত, বিক্রেতারা সেটা কিনতো, এবং একটা জায়গার প্রোডাক্ট, নানান রকম মশলাপাতি, সেগুলো এদেশে আসতো, এদেশের জিনিস ওদেশে যেত। এবং আমরা যদি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কথা বলি, ইন্ডাস ভ্যালির বণিকরা তারা কোথায় কোথায়, ইজিপ্টেও তারা বাণিজ্যের জন্য তারা জাহাজে করে গেছে, এবং এখানকার জিনিস ওখানে বিক্রি করেছে, ওখানকার জিনিস এনেছে। প্রোটো গ্লোবালাইজেশন 1600 থেকে 1800 খ্রিস্টাব্দ, এই সময় রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে, এবং বণিক ও কৃতদাস বিক্রেতারা
ধীরে ধীরে বিশ্বায়নকে ছড়িয়ে দেয়। তৃতীয় পর্বে শিল্প বিপ্লব, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বিজ্ঞান সমাজ, টেকনোলজিক্যাল কমিউনিটি, এই যে কনসিয়াসনেসটা গ্রো করছে এবং একটা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন সেটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। চতুর্থ পর্ব হচ্ছে উপনিবেশ পরবর্তী যুগে, পোস্ট কলোনিয়াল পিরিয়ড। এই সময় ইন্টারনেট ভীষণ ছড়িয়ে যাচ্ছে এবং সমাজে উপরতলার রাজনৈতিক ও বণিক সমাজ এর দ্বারা যথেষ্ট প্রভাবিত হচ্ছে। প্লাস ধীরে ধীরে এটা এখন সাধারণ মানুষের মধ্যে, যারা ধরুন কিছু জানে না, পড়াশোনা শেখেনি, তারাও এখন গুগল পে করছে। তো এগুলো তো সত্যি দেখার জিনিস। ফোন পে, গুগল পে, এগুলো তো দেখার জিনিস, এগুলো বোঝার জিনিস, এগুলো সব বিশ্বায়নের ফলাফল। এমবি স্টেগার তার গ্লোবালাইজেশন পুস্তকে 4টি পর্বের কথা বলেছেন। প্রিহিস্টরিক পিরিয়ড 10,000 বিসি থেকে 3,500 বিসি, প্রি মডার্ন 3,500 বিসি থেকে 1,500 বিসি, আর্লি মডার্ন 1,500 বিসি থেকে 1,750, এটি মডার্ন পিরিয়ড 1,750 থেকে 1970 এবং আধুনিক যুগ 1970 ও তার পরবর্তী। পল 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে 500 বছর পূর্বের সূত্রপাত, 19 শতকে তার দ্বিতীয় ভাগে একটা পর্ব। শেষ যে পর্বটা সেটা হচ্ছে 1960 সালে তার সূচনা হয়েছিল, এখনো চলছে। এবং এই যে শেষ পর্বে প্রকৃত বিশ্বায়ন হয়েছে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট, কেবল, নেটওয়ার্ক, ইন্টারনেট, টেলিভিশন প্রভৃতির মাধ্যমে গ্লোবাল বাজারে সম্প্রসার ঘটেছে। অ্যান্টনি গিডেন্স এই বিশ্বায়নকে মাল্টি ডাইমেনশনাল and combination of many processes বলেছেন, ওই অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক। এছাড়া সামরিক বিশ্বায়ন, ওই যে বিভিন্ন দেশ তাদের মধ্যে সামরিক চুক্তি করছে, এক দেশের যে এয়ারক্রাফট অন্য দেশে বিক্রি হচ্ছে। তাছাড়া পরিবেশগত বিশ্বায়ন, পরিবেশকে কেন্দ্র করেও বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে। জর্জ রিজার্ভ বিশ্বায়নের সঙ্গে খেলাধুলাকেও যুক্ত করেছেন। স্বাভাবিক যে এই যে স্পোর্টস এর মাধ্যমে এক দেশ অনেক কাছাকাছি এসে গেছে। কেউ কেউ একে 2.1 বিশ্বায়ন বলছে, অর্থাৎ 1.0 বিশ্বায়নটা শুধু পশ্চিমী আধিপত্য ছিল, 2.1 এ পশ্চিমের সঙ্গে সঙ্গে অপশ্চিমী সভ্যতারও যথেষ্ট আধিপত্য হয়েছে। বর্তমানে আমরা ডিজিটাল বিশ্বায়নের যুগে আছি, একে অনেকে 4.0 বিশ্বায়ন বলছেন বা তৃতীয় শিল্পায়ন পর্যায়। ইন্টারনেট অত্যন্ত উন্নতি হয়েছে, পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পৃথিবীব্যাপী মানুষের যেমন কালচারাল যোগ স্থাপিত হয়েছে, বাণিজ্যের উন্নতি হয়েছে, আমদানি রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, আর ব্যাংকিং, ই কমার্স এগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই বিশ্বায়ন সাইবার জগৎ কেন্দ্রিক, অর্থাৎ এই যে ইন্টারনেটের মাধ্যমে যে কাজকর্ম, এটা সাইবার। আবার সাইবার ক্রাইমও বেড়ে গেছে, যার জন্য পুলিশের মধ্যে সাইবার সেল তৈরি হয়েছে। একে চতুর্থ এই পর্যায়কে চতুর্থ শিল্প বিপ্লবের পর্যায় বলছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, রোবোটিক্স, এই যে আপনারা রাস্তায় বিভিন্ন কিয়স্কে দেখতে পাবেন, রোবোটিক্স এর মাধ্যমে হাঁটুর অপারেশন, পিঠের হাড়ের অপারেশন, নানান অর্থোপেডিক অপারেশন হচ্ছে। তাহলে কত উন্নতি হয়ে গেছে এখন আমাদের টেকনোলজি, আমাদের মেডিকেল সায়েন্স। এই সব এক দেশের সঙ্গে আরেক দেশের ডক্টরসদের প্রতি মুহূর্তে তাদের মধ্যে নানান রকম ভাবের আদান প্রদান হচ্ছে। কিন্তু এই বিশ্বায়নের একটা অশুভ প্রভাব বিশ্ববাসীর উপর রয়েছে, সে কথা তো বলেছি। সে কি করে জঙ্গি তৈরি করা আর আমাদের স্বদেশী শিল্পগুলোকে ধ্বংস করা। অনেক সময় এই যে ইন্টারনেটের মধ্যে পড়ে গিয়ে এই যে ব্লু ওয়েল, নানান রকম খেলাধুলা, এগুলোর মধ্যে কম বয়সীদের এগুলো ট্র্যাপে ফেলে তাদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া, এসব তো অবশ্যই প্রভাব আছে। এবং মানুষের মধ্যে যে ভয়,
তাদের মধ্যে যে একটা মরাল ভ্যালুস ছিল সেগুলো কিন্তু তলানিতে এসে পৌঁছেছে। এর ফলেই একটা পৃথিবী জুড়ে সামাজিক বৈষম্য, আর্থিক বৈষম্য, অর্থাৎ কারোর কাছে প্রচুর টাকা, কারোর কাছে কিচ্ছু নেই। আবার সামাজিক কেউ অর্থের জোরে, কেউ বা তার জন্মগত যে অধিকার তার জোরে সমাজের মাথায় বসে আছে। এবং সাংস্কৃতিক অস্থিরতা অর্থাৎ ধর্ম, ল্যাঙ্গুয়েজ ইত্যাদিকে নিয়ে নানান রকম লড়াই চলছে, এথনিক লড়াই চলছে, বিভিন্ন ট্রাইবের মধ্যে লড়াই চলছে, এবং তার ফলে ধর্মগত জাতিগত হিংসা বেড়ে চলেছে। এই যে কমিউনাল রাইট গুলো হচ্ছে, এগুলো তো সেই গ্লোবালাইজেশনের নেগেটিভ ইস্যু। আমেরিকা, ইংল্যান্ড, অন্যান্য দেশে এখানে মানুষ ভালো পাওয়ার আশায় তারা এই যে ডাঙ্কি যারা, তারা চোরা পথে বিদেশে প্রবেশ করছে খুব মানে রিস্ক নিয়ে, যার জন্য ইংল্যান্ডের যে ঋষি সৌনক যিনি প্রধানমন্ত্রী, তিনি এখন কি ঠিক করেছেন যে অনুপ্রবেশকারীদের তিনি নৌকা করে আফ্রিকাতে পাঠিয়ে দেবেন। তাহলে এই যে উষ্মা অর্থাৎ এই যে অনুপ্রবেশের ফলে যে কি হচ্ছে, সেখানকার লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, বৈষম্য তৈরি হচ্ছে। অর্থাৎ যদি ডিম্যান্ডের সাপ্লাই না থাকে অথচ ডিম্যান্ড বেড়ে চলছে, তাহলে তো সেখানে একটা বৈষম্য তৈরি হবে, অসামঞ্জস্য তৈরি হবে। আমেরিকা, ইংল্যান্ড, অন্যান্য দেশে মানুষ চোরা পথে প্রবেশ করছে। যে আমাদের দেশে রোহিঙ্গারা ঢুকে সমস্ত বিভিন্ন জায়গায় তারা বসবাস শুরু করেছে এবং নানান রকম অনৈতিকভাবে তারা মানে যে লিগ্যাল যে সমস্ত কার্ডগুলো, একজন সিটিজেনশিপের কার্ড, সেগুলো আদায় করার চেষ্টা করছে। এর ফলে কি হচ্ছে, আদর্শের ধ্বংস, এবং এই আদর্শ রাজনৈতিক দলগুলির আদর্শকে ধ্বংস করছে। তার ফলে কি হচ্ছে, আপনারা কাগজ খুললে, টিভি খুললে দেখছেন যে নানান রকম রাজনৈতিক, যে এখন ভোটের পর্ব চলছে, সেই ভোটের জন্য চারিদিকে রাজনৈতিক হিংসা, কত মানুষের প্রাণ যাচ্ছে। এটা কি হচ্ছে, এই যে এটার সমস্ত কারণ কিন্তু যে আমাদের মধ্যে থেকে মূল্যবোধটা চলে গেছে। চীন, তবুও আমরা দেখছি চীন, ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলো তারা বিশ্বায়নের পক্ষে সওয়াল করছে। তারা মনে করছে বিশ্ব অর্থনীতির সঙ্গে যোগ দিলে তাদের অর্থনীতি আরো শক্তিশালী হবে। আর যে যে তত্ত্বগুলো রয়েছে, থিওরি, হাইপার গ্লোবালিস্ট তত্ত্ব, স্কেপটিক তত্ত্ব, ট্রান্সফরমেশনালিস্ট তত্ত্ব। হাইপার গ্লোবালিস্ট তত্ত্ব কি বলছে, যে পুঁজি এক দেশ থেকে অন্য দেশে পাঠানো, বহুজাতিক সংস্থার প্রেজেন্স, অর্থনৈতিক নির্ভরশীলতা অন্যের উপর, ডিপেন্ডেন্স প্রভৃতির কারণে জাতীয় অর্থনীতি আগের থেকে গুরুত্বহীন হয়ে পড়েছে। ডিন্যাশনালাইজেশন অফ ইকোনমিক্স, যে ন্যাশনাল পলিসি, এগুলো যেন এখন অনেকটা সেকেন্ডারি হয়ে গেছে। কারণ ক্যাপিটাল পুঁজি তো এক জায়গা থেকে আরেক জায়গায় সমানেই ফ্লো করছে, কাজে জাতীয় রাষ্ট্রনীতি তার উপর বেস করে নির্ধারণ করতে হচ্ছে। এছাড়া ট্রান্সন্যাশনাল গ্লোবাল ফোর্স তৈরি হচ্ছে। আবার ইউএন, ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রভৃতির অস্তিত্ব রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করে দিয়েছে। এটা বলছেন ফ্রান্সিস ফুকুয়ামা, থমাস ফ্রিডম্যান। স্কেপটিক যারা, পল হার্স্ট, গ্রাহাম থমসন, তারা বলছেন এটা একটা ঐতিহাসিক ঐতিহ্য এবং বিশ্বায়ন কখনো জাতীয় সংস্কৃতির জায়গা করে নিতে পারে না, তার রূপান্তর হয়, তার রূপ বদলায়। উদাহরণস্বরূপ তারা বলছেন বিশ্ব অর্থনীতির সঙ্গে আংশিকভাবে যুক্ত আফ্রিকার অনেক প্রান্তে দারিদ্র ও বৈষম্যের শিকার তারা দেখছেন। অর্থাৎ এই যে বিশ্বায়ন মানে একটা উজ্জ্বল ভাবমূর্তি তা নয়, আর বিশ্বায়ন সব দেশে সমানভাবে হয়নি। আফ্রিকার যে দরিদ্র দেশগুলো, তারা যেহেতু বিশ্বায়নের সঙ্গে যারা যুক্ত হয়েছে,
সেখানে দারিদ্র বেড়ে গেছে, বৈষম্য বেড়ে গেছে। আবার সংস্কৃতিগত পার্থক্য, এই যে ম্যাকডোনাল্ড, এই যে ম্যাকডোনাল্ডের পিৎজা, সেটা সারা পৃথিবীতে এর কদর আছে, কিন্তু সে যখন কলকাতায় যখন তার আউটলেট গুলোতে বিক্রি করছে, এখানকার মানুষের রুচি দৃষ্টিভঙ্গি অনুসারে তাকে খাদ্য প্রস্তুত করতে হচ্ছে। তৃতীয় তত্ত্ব হচ্ছে ডেভিড হেল, অ্যান্থনি ম্যাকগ্র। তারা বলছেন সার্বভৌমত্বের সঙ্গে গ্লোবালাইজেশনের একটা সাযুজ্য রয়েছে, এবং এই সাযুজ্য বজায় রেখেই অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তন এসেছে, আবার মূল্যবোধের পরিবর্তন এসেছে, ড্রাগের প্রভাব, ক্রাইম, সাইবার ক্রাইম, ইন্টারন্যাশনাল ক্রাইম ইত্যাদি বেড়েছে। আবার ভালো দিকও আছে, আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা উন্নতি হয়েছে, রাষ্ট্র সক্রিয় তো রয়েছে এবং তার ক্ষমতা হ্রাস পায়নি, বরং সে নিজেকে অনেকটা মডিফাই করে নিয়েছে। কাজেই রাষ্ট্র যতদিন থাকবে ততদিন সার্বভৌমিকতা থাকবে, বিশ্বায়ন এই সার্বভৌমিকতাকে নষ্ট করতে পারবে না, বিশ্বায়ন সার্বভৌমিকতা প্রভাবিত করতে পারে। এর কারণ হচ্ছে ইনক্রিজিং রোল অফ নন স্টেট অ্যাক্টরস, যেমন অনেক এনজিওসরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে, তাছাড়া সাবন্যাশনাল গ্রুপ, ট্রান্সন্যাশনাল গ্রুপ। বুঝছেন, নাগরিকতাও আজকে বিশ্বায়নের দ্বারা, এখন এক সময় এক দেশের নাগরিক ছিল, সে এখন বিদেশের নাগরিক হয়ে গেছে। কাজেই নাগরিকতা, এরপর বিদেশের নাগরিক যখন হয়ে গেছে, তখন আমাদের সিটিজেনশিপের থেকে দেখাচ্ছে, যখন স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে, কদিন আগে শুনলাম যে হিন্দুদের অনেকে বিদেশে চলে গেছে, তাহলে এখানেই হিন্দুদের সংখ্যা কমছে। ডেভিড হেল বলছেন বিশ্বায়ন সার্বভৌমিকতাকে প্রভাবিত করছে কোন কোন দিকে, পাওয়ার ব্লক তৈরি হয়েছে একটা আন্তর্জাতিক, সে যথেষ্ট হেজিমনিক, তার ক্ষমতা, প্রভাব, অনেক প্রভুত্ব রয়েছে তার, যেটা ন্যাশনাল পাওয়ার ব্লককে সে প্রভাবিত করছে। ওয়ার্ল্ড ইকোনমি এই দেশীয় ইকোনমিকে প্রভাবিত করছে। ওয়ার্ল্ড ইকোনমির দিকে দৃষ্টি রেখে, যেমন তেলের দাম বাড়ছে, বিশ্ব বাজারের দামের উপরে সঙ্গে সাযুজ্য রেখে এখানে তেলের দাম বাড়ছে। ডোমেস্টিক পলিসি, যেটা একেবারেই ডোমেস্টিক ছিল, সেটা এখন আর সেইভাবে ডোমেস্টিক নেই। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের একটা প্রভাব আছে, এছাড়া ইন্টারন্যাশনাল ল, এখন আর কোনো দেশ চট করে কিন্তু একটা দেশের নাগরিকের যে সিটিজেনশিপ বা তার যে খর্ব করতে পারবে না তার মর্যাদা। এই যে নেটো, তারপরে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন, সব সময় রাষ্ট্রের গতিবিধিকে নজর রাখছে। সর্বোপরি মানবাধিকার, যেটা আন্তর্জাতিক ল, সেটা কিন্তু কোনো দেশের সরকার যদি সেটাকে না মানে, তাহলে তার সঙ্গে সে আন্তর্জাতিক লয়ের একটা ক্ল্যাশ হচ্ছে। মোবাইল ফোনের ব্যবহার, ইন্টারন্যাশনাল মানে ইন্টারনেটের ব্যবহার মানুষকে সক্রিয় করে একটা গ্লোবাল সোসাইটির সঙ্গে যুক্ত করে দিয়েছে। 2007-08-এ আবার যখন একটা নতুন একটা ধারা এলো, ডিগ্লোবালাইজেশন, তার ফলে উত্তর দক্ষিণ বিভাজন হচ্ছে, উত্তরের দেশগুলি বেশি বড়লোক হয়ে যাচ্ছে, দক্ষিণের দেশগুলি দারিদ্র, অনিশ্চয়তার মুখে চলে যাচ্ছে, দেশীয় শিল্প সংগঠন ধ্বংস হচ্ছে, ইত্যাদি ঘটনা ঘটছে। এর ফলে পরিবেশের উপর চাপ সৃষ্টি হচ্ছে, গণতন্ত্রের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, এবং এই যে ট্রান্সন্যাশনাল সংগঠন রাজনীতি ও অর্থনীতিকে এতখানি প্রভুত্ব বিস্তার করছে যে গণতন্ত্র খর্ব হচ্ছে। এই নোম চমস্কি তিনি বিশ্বায়নের সমালোচনা করে বলছেন এটা অর্থনৈতিক স্বার্থ দ্বারা পরিচালিত। বিভিন্ন কর্পোরেশন, এগুলোর যে লাভ বেশি দেখা হচ্ছে, কর্পোরেট আর রাষ্ট্র নেতাদের ক্ষমতা বেশি দেখা হচ্ছে, স্বার্থ, এবং মানুষের স্বার্থ কম দেখা হচ্ছে। কিন্তু আমরা পরিশেষে বলা যায় যে সার্বভৌমিকতা রাষ্ট্রের সঙ্গে যুক্ত,
কিন্তু রাষ্ট্রের বাইরেও একটা মাল্টিপ্লিসিটি অফ অ্যাক্টরস এর অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইউরোপিয়ান ইউনিয়ন প্রভৃতি। মানে একটা গ্লোবালাইজেশনে একটা বহু উপাদানের মধ্যে এই বিশ্বায়নটা ছড়িয়ে রয়েছে। এটার যদি আমরা একটা মূল্যায়ন করি, সঠিক কোনো এক রৈখিক মূল্যায়ন না, এটা একটা ঐতিহাসিক প্রসেস। যেই অর্থে আমরা বলি যে বিশ্বায়ন ওপেন মার্কেট হয়েছে একটা সময়, কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, সেই প্রিহিস্টোরিক পিরিয়ড থেকে যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সে তার সঙ্গে তার সংস্কৃতি, তার মূল্যবোধ এবং প্রোডাক্ট সেগুলো নিয়ে যাচ্ছে। ইউরোপ থেকে, আমেরিকা থেকে মানুষ যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, সব কিছু গ্লোবালাইজেশনের মধ্যে যুক্ত। তাহলে এই গ্লোবালাইজেশনের সুফল কি? সারা পৃথিবী এখন অনেক কাছে চলে গেছে। এক দেশের মানুষের জানকারি, তাদের এক দেশের মানুষ খুব সহজে অন্য দেশের মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা, যোগাযোগ, আর্থিক আদান প্রদান এবং টেকনোলজির আদান প্রদান, সাংস্কৃতিক আর সামাজিক আদান প্রদান করতে পারছে। একটা কি বলবো, একটা গ্লোবাল ভিলেজ তৈরি করছে। পৃথিবীর একটা আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ব। এখন আর কেউ বলবে না যে আমরা একটা নেশন স্টেট, আমরা বলি উই আর ইন্ডিয়ান্স, কিন্তু তার উপরে গ্লোবালি যদি দেখি যে আমরা বিশ্ব নাগরিক, এই যে বিশ্বজনীন একটা ভাব, এটা কিন্তু এই বিশ্বায়নের জন্যই সম্ভব হয়েছে। কিন্তু শুভের সঙ্গে অশুভ সবসময় থাকবে। এটা সাইবার ক্রাইম বলুন, হ্যাকিং বলুন, যে সাইবার ক্রাইমেরই অন্তর্ভুক্ত, জঙ্গি তৈরি করা এবং মানুষ এবং অস্ত্রকে খারাপ কাজে ব্যবহার করা, জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করা, সেগুলো এটা আগেও ছিল, এখনো রয়েছে, ভবিষ্যতেও থাকবে। গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন না হলেও থাকতো, হলেও রয়েছে। হয়তো এই গ্লোবালাইজেশনের জন্য সৎ মানুষরা এখন একটা এক্সট্রা টেরিটোরিয়াল, সুপ্রা টেরিটোরিয়াল রোলকে প্লে করছে। খুব সহজে তারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে সেখানকার যে পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এই বলে কিন্তু আমাদের সবসময় তাত্ত্বিকভাবে তার শুভ দিকটাকে গ্রহণ করে শুভ কাজে সেটাকে লাগাতে হবে, প্রয়োগ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। আশা করি এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন সম্পর্কে যে বেসিক যে ধারণা, সেটা আপনাদের হয়েছে। এরপরের ইউনিটগুলিতে এ বিষয়ে আরো বিশদে আমরা